শুনছো বাছা, এই ইলিশটার দাম কত বলো তো? কেন বুড়িমা, এত শখ কেন আজ? ওই মাছ, ওটার দাম তুমি পারবে না, বেকার ভাবছো। এটার অনেক দাম, 700 টাকা। 700 টাকা? এত দাম? গতকাল তো 500-এ পাওয়া যাচ্ছিল। গতকালকের কথা কি আর আজ ধরে বসে থাকলে হবে? টাকা দেওয়ার সামর্থ্য যখন নেই, তবে হাটে ঘুরছো কেন? অত বড় বড় স্বপ্ন দেখা ভালো নয়। যাও, বাড়ি গিয়ে ডাল ভাত খাও। তবুও যদি একটু কম করে নিতে মা, তাহলে এই গরিব মানুষটার একটু সাহায্য হতো। এখানে দানসত্র খুলে রেখেছি বলে তো মনে হয় না। ব্যবসা করতে এসেছি, কারো সেবা করতে আসেনি। যাও যাও, বিদায় হও। ও চন্দ্রা কাকিমা, এখানে একা বসেছে, শরীর টরীর খারাপ নাকি? শরীর ভালোই আছে বাবা, মনটা খুব খারাপ মেহবুব। কি হয়েছে বলো তো তোমার শুনি। কি আর বলবো তোমায়, শুনেছি বাজারে শতাব্দীর দোকানে ভালো ইলিশ মাছ পাওয়া যায়, তাই ওর দোকানে গিয়েছিলাম একটা ইলিশ নিতে। মানে নাতিটার জন্য আর কি। ও তো পড়াশোনা করে, শরীর ভালো রাখতে হবে তো বাচ্চাটার। আর ইলিশ মাছ খেতেও ভালোবাসে নাতিটা। কিন্তু দাম বললো 700 টাকা। আর শুধু দামই বলেনি, লোকজনের সামনে এত অপমান করলো। বলল টাকা নেই তো হাটে ঘুরছো কেন? আমি কি ভিখিরি বলো বাবা? এত বড় কথা বলেছে সে, আমারই বউ হয়ে, মানে তার এত সাহস! কি আর করব বাবা, সবই নিয়তির খেলা। কাকিমা, আপনি কষ্ট পাবেন না ওর কথায়। ওর মতো মানুষের বুদ্ধি শুধু পয়সা রোজগার করতে কাজে লাগে। মানুষ চেনে না, মানুষের মূল্য দিতে জানে না। আমি তো আছি আপনার পাশে। পয়সার জন্য মানুষ এত নিচে নামতে পারে মেহবুব? আমরা গরিব বলে আমাদের কোনো দাম নেই। আমি আপনাকে কথা দিচ্ছি, আমি এর বিচার করব। শিবনাথ দা, আজকে হাটে একটা কাণ্ড শুনলাম তো। কি কাণ্ড শুনলি রে? চন্দ্রা কাকিমা এই শতাব্দীর দোকান থেকে মাছ কিনতে গেছিল। কি বলবো, তোমার কাছে বলতেও লজ্জা করে। বন্ধু বলে তোর কাছে কিছু বলতেও পারি না, আর লুকাতেও পারি না। আমার স্ত্রী তাকে লোকজনের সামনে এমন জ্বালাতন করেছে যে লজ্জায় আমার মাথা হেঁট হয়ে গেছে। 700 টাকা দাম চাইলে একটা ইলিশের দাম, টাকা না থাকলে আবার বলেছে ঘরে মানে বাড়ি গিয়ে ডাল ভাত খেতে। কি বলবো, বলতে আমার নিজের লজ্জা করছে। কি বলিস রে ভাই? আরে এখন বলো, আমার সম্মানটা কোথায় থাকে? টাকার জন্য মানুষ এতটাই অন্ধ হয়ে যেতে পারে মেহবুব, তুই ভাবতেও পারবি না মানুষ কতটা নিচে যেতে পারে। জানিস তো, চন্দ্রা কাকিমা আমাদের মা ঠাকুমার মতো, তাকেও আজকাল মানুষ অপমান করতে ছাড়ছে না। কি বলবো দাদা, মনে হয় বাজারটা আমাদের হাত থেকে বেরিয়ে যাচ্ছে। যারা মাছ ধরি তাদের চেয়ে যারা মাছ বেচে তাদের দর বেশি এখন। কি আর করবি বল, আমিও জিনিসটা লক্ষ্য করেছি। আসলে বাজারে একটা বিষ ছড়াচ্ছে, লোভের বিষ। কিন্তু কি করি বলতো, কিছু যে করব, আমাদের ক্ষমতা কই। বাবা, তোমরা এখানে কি করে থাকো? উফ, এত গরমে প্রাণ ওষ্ঠাগত। আর এই পচা গন্ধ, মাছ মাংস ঘাম, অসহ্য। শহরে বেশি দিন থাকলে গ্রামের অভ্যেস হারিয়ে ফেলবি, এটাই তো স্বাভাবিক। এখানকার এই গ্রাম্য গন্ধটাই তো আসল রে। ছি বাবা, কলকাতায় আমাদের ফ্ল্যাটে যেভাবে জীবন চলে, তোমাদের এই গ্রামটার ধারে কাছেও আসতে পারবে না। এখানে ঠিকমতো ইংরেজি বলে না কেউ, ফ্যাশন বলে কিচ্ছু নেই। সবাই যেন সেই পুরনো যুগে আটকে আছে। তুই ঠিকই বলেছিস পুষ্পা, শহর আলাদা জগৎ, কিন্তু তোর বাবা যে এখানেই আটকে আছে, আর এটাই তার জগৎ। আর এই জগতের ভরসাতেই তোকে অত দূরে পাঠিয়ে পড়াশোনা শিখিয়েছি, বুঝলি? সেসব তো হয়ে গেছে, এখন আর কেন? ব্যবসা বিক্রি করে দাও, কলকাতায় গিয়ে আরো বড় কিছু শুরু করো। এখানে থেকে লাভ কি? বিক্রি করব? আরে এটা ব্যবসায়, মাছের আড়ত। তুই বুঝিস না রে, এটা শুধু টাকা রোজগারের উপায় নয়, এটা হচ্ছে এখানকার মানুষের উপর নিয়ন্ত্রণ রাখবার একটা লাগাম। এখানে আমি হচ্ছি রাজা, শহরে গেলে আমি হব সাধারণ একজন ব্যবসায়ী। রাজা আর ব্যবসায়ীর মধ্যে পার্থক্য বুঝিস তো? কিন্তু ভিখিরিদের মধ্যে রাজা হয়ে থেকে লাভ কি বাবা? গ্রাম ছেড়ে যেতে ইচ্ছে হয় না তা নয়,
কিন্তু এখানকার শেকড় আর শক্তি ছাড়তে পারছি না। ওই দুটো বোধ হয় একেবারে আমার সাথেই ওপরে যাবে। তখন থেকে শুধু তো টাকাই গুনে যাচ্ছ। আজকে শিবনাথদার সাথে কথা হলো, বুঝলে বাজারের অবস্থা খুব খারাপ। কার অবস্থা খারাপ? আমাদের তো ঠিকই চলছে, আজ ভালোই বিক্রি হয়েছে। শতাব্দী, চন্দ্রা কাকিমার সাথে আজকে তুমি যে ব্যবহারটা করেছো না লোকজনের সামনে, সেটা মানে তোমার করা উচিত হয়নি। যত সব। কি হয়েছে? আমি কি মিথ্যে দাম বলেছি? বাজারে যেই দাম আমি সেই দামই বলেছি। কি এমন অপরাধ করেছি আমি? তার কাছে টাকা না থাকলে আমার কি দোষ? তুমি কি চাও আমি দয়া করে মাছ দিই? এভাবে ব্যবসা চলবে? শতাব্দী, দয়া না হলেও অপমান করা ঠিক নয় কাউকে। আমরা কি শুধু টাকার পেছনেই পড়ে থাকবো সারা জীবন? তাহলে একটা পশু আর আমাদের মধ্যে তফাৎ কোথায়? হ্যাঁ, তোমার যত রাজ্যে ন্যায়ের কথা। ন্যায় দিয়ে পেট চলে না মেহবুব। তুমি আর শিবনাথ দা সৎ হয়ে কি পেলে শুনি? একটা পাকা ঘর করতে পারলে এতদিনে? আমার একটা ভালো শাড়ি কিনে দিতে পারলে সারা জীবনে? না, আমি দোকান দিচ্ছি, ঘাম ঝরাচ্ছি, তবুও তুমি আমার বিপরীতে কথা বলছো। তুমি একটু আমার দিকটাও বোঝবার চেষ্টা করো। বোঝার কিছু নেই, তুমি তোমার বন্ধুত্ব আর নীতির কথা চিন্তা করো। যাও, আমার সাথে কথা বলো না, আমাকে নিজের কাজ করতে দাও। বাবা, কি হলো রে মা, জল খাবি? বাবা ডাক্তার, ডাক্তার কাকু কবে আসবে? শিগগিরই আসবে রে মা। আমি তো টাকা জোগাড় করেছি, আর একটু পরেই তুই ভালো হয়ে যাবি, দেখবি। কি 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 হয়েছে মা? তোর কি খুব কষ্ট হচ্ছে? বাবা, একটু জল, একটু জল দাও বাবা। ছোটবেলার কথা বড় মনে পড়ছে বাবা। বাবা, তুমি কোথায় গো? কি দরকার? আমি আমি শিবনাথ বাবু, একটু কথা বলতে এসেছি আপনার সাথে। ও শিবনাথ, ভালো ভালো। কি হয়েছে বল? মাছের দর আবার বেড়েছে নাকি? না বাবু, দরের কথা না, আমার মেয়েটা খুব অসুস্থ, ডাক্তার দেখানোর দরকার, তাই আপনার কাছে কিছু টাকা ধার চাইতে এসেছি। কয়েকদিন পরেই ফেরত দেব। টাকা? কি বলিস কি তুই? তোকে আমি টাকা দেব কি ভরসায়? তোর তো একটা মাত্র ভাঙা নৌকা আছে, আর কিছুই নেই। তোকে টাকা দেওয়া যাবে না, ভাগ এখান থেকে, ভাগ। আমি শুধু মেয়েটার জন্য চাইছি বাবু, না হলে আমার মেয়েটা মরে যাবে। দেখ শিবনাথ, আমি ব্যবসায়ী, তোকে টাকা দিতে পারি একটা শর্তে। বিনিময়ে আমাকে কি দিবি বল? বিনিময়ে? হ্যাঁ, শোন, তুই আমার হয়ে কিছু কাজ করবি। বাজারে আমার প্রতিদ্বন্দ্বী, যেমন এই যে চন্দ্রা, মেহবুব, ওদের মতো যারা এখনো ভালো ব্যবসা করছে, তাদের শেষ করে দিবি। কাউকে কিছু না জানিয়ে তুই আমার হয়ে কাজ করবি। বাবু, এটা তো গুপ্তচর বৃত্তি। আমার বন্ধু মেহবুব, আমি তাদের বিরুদ্ধে কাজ করব। আচ্ছা, তাহলে কোনো সমস্যা নেই, তুই চলে যা, নিজের মেয়েকে নিজের মতো করে বাঁচিয়ে নে। ঠিক আছে বাবু, কি করতে হবে বলুন আমাকে। এখানে বস। আহা, আরে মাছ দেখে নাওয়া ভাই। এত কষ্টের মাছ এইভাবে নষ্ট করিস না। তাতে তোর কি আসে যায়? তুই কি এখন আমাকে বন্ধু ভাবিস? না ভাবলেও এক সময় তো আমরা বন্ধু ছিলাম, আর কাউকে না জানতে দিলেও আমি বেশ জানি তুই আজকাল রবীন্দ্রনাথ বাবুর সাথে বেশ খাতির করেছিস। তাতে তোর কি আসে যায়? শিবনাথদা, আমরা একসাথে বড় হয়েছি। আমি তোমাকে নিজের ভাইয়ের মতো বিশ্বাস করতাম, কিন্তু আজকাল তুমি শুধু টাকার পেছনে দৌড়াচ্ছ, আর যেন তোমার উপরে রবীন্দ্রনাথের ছায়া পড়েছে। আমি তোমাকে একটু অন্য রকমের মানুষ ভাবতাম, কিন্তু তুমিও সেই একই। না মেহবুব, ব্যাপারটা তুই বুঝছিস না। কি কি বুঝেছি? তোমার মেয়ের জন্য তোমার অনেক টাকার দরকার, সেটা আমি বুঝি, কিন্তু টাকার জন্য নীতি, বন্ধুত্ব, আদর্শ সব বিকিয়ে দিচ্ছ। এই মানুষ তো তুমি আগে ছিলে না। আমার জায়গায় তুই থাকলে বুঝতে পারতিস আমার কষ্টটা। থাক, তুমি তোমার পথে যাও, আমি আমার পথে যাব, কিন্তু মনে রেখো, যে নৌকায় চড়ে আমরা একসাথে ঝড়ের রাতগুলো পার হয়েছি, সেই নৌকায় এখন আমাদের একসাথে আর ওঠা সম্ভব না। কি হয়েছে বাবা? মুখখানা মলিন দেখাচ্ছে যে বড়। আবার কিছু হয়েছে নাকি? আরে আর বলো না কাকিমা, টাকা এখন মানুষের জীবনের থেকেও সব থেকে বড় হয়ে গেছে।
জানি বাবা, জানি। কি আর করবে, এটাই যুগের নীতি। কিন্তু আমি হেরে যাব না কাকিমা। শিবনাথ দাউর পথ বেছে নিয়েছে, আমিও আমার পথ বেছে নেব, কিন্তু সৎ পথে থাকবো। যতই ঝড় আসুক সততাই আমার পথ হবে, তুমি দেখে রেখো। তোর সাথে কথা বললে মনে হয় ভালো মানুষ অন্তত একটা গ্রামে বেঁচে আছে, কিন্তু এইভাবে কি আর গ্রামের বাজারে টিকে থাকতে পারবি এত প্রতিযোগিতার মধ্যে? আমরা প্রতিযোগিতা করব, কিন্তু সৎ পথে। এমন জিনিস বাজারে নিয়ে আসবো যা এর আগে কেউ কোনো দিন দেখেনি বা ভাবেনি। তখন বাধ্য হয়ে লোকে আমার কাছ থেকেই জিনিস নেবে। সেটা কি রকম? তুমি বলেছিলে গরমে মিষ্টি ইলিশ খেতে ভালো লাগে, হজম হয়। আমাদের দাদি নানিরা তো ইলিশ ভেজে গুড় দিয়ে খেতেন। হ্যাঁ, তাই তো, গুড়ের রসে ইলিশ ভেজে। সে স্বাদ এখনো মনে আছে। ঠিক সেই জন্যই আজকে তোমার কাছে আসা। তাহলে শোনো পরিকল্পনাটা। আমরা ইলিশ মাছ বিক্রি করব ঠিকই, কিন্তু সাথে বাজার থেকে ভালো দেশি গুড় কিনে তাতে এই গরমে মিষ্টি ইলিশ বানিয়ে বাজারে বিক্রি করব। হ্যাঁ, বাহ, দেখবি খুব ভালো বিক্রি হবে। হ্যাঁ, কিন্তু এজন্য তোমাকে সাহায্য করতে হবে কাকিমা। তোমাকে আমাদের সাথে থাকতে হবে, মানে আমার সাথে বিশেষ করে। ঠিক আছে, তুই ব্যবস্থা কর। আমি খুব খুশি হয়েছি, আমি তোদের সাথে থাকবো। এবার কি ইলিশের সাথে গুড় নাকি? এসো বাবারা, একবার চেখে দেখো না। গরমকালে ইলিশ ভেজে একটু গুড় মাখিয়ে খাওয়ার স্বাদই আলাদা। একবার খেলে আর ভুলতে পারবে না। এ হচ্ছে আমাদের চন্দ্রা কাকিমার বুদ্ধি। তোমরা নিয়ে যাও, একবার খেলে বারবার আসবে আমার কাছে। আর এ জিনিস এখানে ছাড়া কোথাও পাবে না। আর তোমাদের শরীর স্বাস্থ্যও ভালো থাকবে গরমকালে। কি ব্যাপার কি? এদিকে কি মনে করে? আজকাল তো তোমাদের আর পাত্তা পাওয়াই দায় হয়ে উঠেছে। তোমার স্বামী তো মানে গুড় ইলিশ বিক্রি করে পুরো বাজার একা হাতে নিয়ে নিয়েছে। হ্যাঁ বাবু, কিভাবে লোক ঠকাচ্ছে বুঝতে পারছি না। এতদিন আমাকে সৎ পথে চলতে বলে এখন লোককে গুড় ইলিশ খাইয়ে ঠকাচ্ছে। আমি ওই বুড়ির আর ষড়যন্ত্রের মধ্যে নেই বাবু। তুমি ঠিক বলেছ, এভাবে চললে আমাদের পুরো ব্যবসাটাই লাটে উঠবে। তাহলে কি করব বাবু? আমি তো কিছুই বুঝতে পারছি না। কেন? শিবনাথকে আমি নিয়োগ করেছি এই জন্য, কিন্তু সে খুব একটা কিছু করতে পারছে না। এখন তোমাকেই করতে হবে, ওদের সর্বনাশ করতে হবে। কিভাবে? খুব সহজ। আগামীকাল ভোরবেলায় হাট বসবার আগে তুমি ওদের স্টলে যাও। তোমার স্টল আলাদা, তাই সমস্যা হবে না। যেই গুড় মাছগুলো ওরা রেখেছে ওখানে, সেগুলো নষ্ট করে দাও, বা এমন কিছু ওতে মিশিয়ে দাও যাতে স্বাদ নষ্ট হয়। আর লোকেরা যখন ওই পচা মাছ কিনে ফিরে যাবে, তখন ওদের ভরাডুবি হবে, কেউ ওদের আর পাত্তাও দেবে না। ঠিক আছে বাবু, আমি করব, কিন্তু এই কাজে ঝুঁকি তো অনেক। ঝুঁকি নেবে বলেই তো আমার কাছ থেকে মূল্য পাবে। যদি কাজটা ঠিকঠাক করে করতে পারো, তাহলে 1 বছর তুমি আমার থেকে বিনা পয়সা ইলিশ পাবে তোমার দোকানের জন্য। আমি বুঝেছি বাবু, কাল ভোরেই কাজ হয়ে যাবে। আমি এখন যাই। শিবনাথ কাকা, আমি পুষ্পা, তোমাদের রবীন্দ্রনাথ বাবুর মেয়ে। এ কি, তুমি এত রাতে? জরুরি কথা আছে কাকা, আমাকে ভিতরে আসতে দাও। ওই মেয়েটি তোমার মেয়ে? এত অসুস্থ? হ্যাঁ গো, ডাক্তার দেখানোর টাকা নেই, তাই এই অবস্থায় পড়ে আছে। তুমি আমার বাবার হয়ে কাজ করছো? মেহবুব কাকাদের সম্পর্কে খবর দিচ্ছ? হ্যাঁ গো, যা করছি এই মেয়েটার জন্যই করছি। আজ সন্ধ্যায় আমি বাবার অফিসের পাশে লুকিয়ে সব শুনেছি। শতাব্দী কাকিমা কাল ভোরে মেহবুব কাকাদের মাছ নষ্ট করতে যাচ্ছে বাবার আদেশে। এক সময় তোমরা কত ভালো বন্ধু ছিলে মেহবুব কাকা, আর এখন তুমি এটা মেনে নিতে পারবে? না না, এ হতে পারে না। আমি তোমাকে জানিয়ে গেলাম, তার কারণ আমার মনে হয়েছে তোমার মধ্যে এখনো একটু মনুষ্যত্ব বেঁচে আছে। যদি কিছু করতে পারো, একমাত্র তুমিই পারবে। কিন্তু আমি একা কি করব? তুমি চিন্তা করবে না, কাল সকালে আমি নিজেই ওদের স্টলের কাছে যাব, শতাব্দী কাকিমাকে বাধা দেব।
আর তোমার মেয়ের চিকিৎসার ব্যবস্থা আমি করব। আমি কলকাতার কলেজে ডাক্তারি পড়েছি, আমি ওকে দেখব। তোমাকে কোনো চিন্তা করতে হবে না। তুমি তুমি কেন করবে? আমরা তো তোমার কেউ না। কারণ আজ আমি বুঝলাম, শহরে পড়ালেখা করে ডিগ্রি অর্জন করেছি, কিন্তু মানুষ হওয়া শিখিনি। এই গ্রাম, এই মানুষগুলো আমাকে আজ মানুষ হওয়ার প্রথম পাঠ দিল। আমি বুঝতে পারলাম এখানের মানুষের মধ্যে কত দুঃখ কষ্ট লুকিয়ে আছে। তাই আমাকে দয়া করে একটু সাহায্য করতে দিন। শতাব্দী, এত রাতে কি করছো? ওটা কি তোমার হাতে? কিছু না, তুমি ঘুমাও। দেখি তাও আগে, এটা কি তোরাই কীটনাশক? তুমি এটা নিয়ে কি করতে চাচ্ছ এত সকালে? তোমার কি দরকার? ব্যবসা বাঁচাতে যা করতে হয় আমি তাই করব। তুমি তো তোমার বন্ধু আর ওই বুড়ির সঙ্গে মিলে আমার সর্বনাশ করছো। সর্বনাশ! আমি সৎভাবে ব্যবসা করছি, আর তুমি তুমি বিষ নিয়ে মাছ নষ্ট করতে যাচ্ছ, মানুষের স্বাস্থ্যের ক্ষতি করতে যাচ্ছ। ছি 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 ছি, এটা পাপ। পাপ? টাকা না, সেটা কি পাপ নাকি না? আচ্ছা, তুমিও তার মানে ওই শয়তানের গুপ্তচর হয়ে গেছো, হ্যাঁ? নিজের স্বামীর বিরুদ্ধে যাওয়া শুরু করে দিয়েছো টাকার লোভে। আমাকে ছেড়ে দাও বলছি। আমি যেতে দেব না, আমি এ পাপ কাজ করতে দেব না। সরে যাও, না হলে কিন্তু। আহ! ও বাবা, থামো থামো শতাব্দী, থামো, লাগছে ও বাবা। এই আমি কি করলাম? ওগো ওগো, তুমি ঠিক আছো? আমাকে ক্ষমা করে দাও, আমার ভুল হয়ে গেছে। আমি আর কোনোদিন ওই পথে যাব না। তুমি যা বলবে আমি তাই শুনবো। এই দেখো, আমি বিষ ফেলে দিচ্ছি। বাহ শিবনাথ, তোমার আর মেহবুবের বন্ধুত্ব তো আবার ঠিক হয়ে গেছে। আর মিষ্টি ইলিশও তো বেশ আমাদের মন জয় করে নিয়েছে। তার লোকজন হিংসায় কি চলছে নাকি বেটা ডাইনে এনে দেবো? যে জ্বলছে জ্বলুক, লোকের জ্বলবে, আমাদের এমনিতেই চলবে। হ্যাঁ, তোমরা দেখেছো শিবনাথ কাকার মেয়েটা কেমন সুস্থ হয়ে গেছে? তোমার জন্যই হয়েছে দিদি। সত্যি পুষ্পা, তুমি যদি সে রাতে এসে আমার মেয়ের সেবা না করতে, তাহলে হয়তো মেয়েটা বাঁচতো না। মানুষ তো শুধু আমার অসহায়তার সুযোগ নিয়ে তার নিজের স্বার্থটা গুছিয়ে নিতে চেয়েছিল, কিন্তু এই একমাত্র মেয়েটা আমাকে সত্যিকারের সাহায্য করেছে। এখন থেকে আমি সারা গ্রামের মানুষের সেবা করব, আর সেটাই হবে আমার জীবনের ব্রত। কি হচ্ছে কি এখানে? একটা কথা বলবো বাবা, দেখো সবাই ভালো হয়ে গেছে, এখন তুমি কি একটু ভালো হয়ে যেতে পারো না? সবাই সবকিছু জেনে গেছে বাবু। এবার যদি আপনি ভালো না হয়ে যান, তাহলে তো লোক আর আপনাকে ক্ষমা করবে না।